হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পাশাপাশি আরআরবি এনটিপিসি উচ্চ মাধ্যমিক লেভেলের ফর্ম ফিল আপও কিন্তু শুরু হয়ে গেছে। এবং ঠিক যেরকমভাবে আমি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের প্রত্যেকটা পোস্ট সম্পর্কে তোমাদের সাথে সবিস্তারে আলোচনা করেছিলাম, একই রকমভাবে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে কটি পোস্ট রয়েছে সেগুলো নিয়েও তোমাদেরকে ডিটেলস ডিসক্রিপশন দেবো, যাতে পোস্ট প্রেফারেন্স বলো বা জোন প্রেফারেন্স বলো, কোনোটাতেই তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। তো আজকে আমরা যে পোস্টটা নিয়ে ডিসকাস করব এনটিপিসির, সেটা হলো ট্রেন্স ক্লার্ক বা টিএনসি। ওকে, এই পোস্টটির জন্য ন্যূনতম তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, অর্থাৎ অ্যাটলিস্ট 12th পাস। অনেকের মধ্যে ধারণা থাকে যে এর সাথে আইটিআই বা অন্যরকম কোনো কোয়ালিফিকেশন লাগবে কি না, সেই সব কিছুর দরকার নেই। যে কোনো শাখায় তুমি উচ্চ মাধ্যমিক পাস হলে তুমি এই পোস্টটির জন্য অ্যাপ্লাই করতে পারো। ওকে, এটি বেসিক তোমার পে লেভেল 2 এর একটি পোস্ট, গ্রুপ সি পোস্ট, যার বেসিক পে হচ্ছে 19,900 এবং যে কোনো এক্স ক্যাটাগরি সিটিতে অ্যাটলিস্ট এখন বর্তমানে যেরকম তোমার ডি এর রেট রয়েছে, এইচআর এর রেট রয়েছে, তাতে যে কোনো এক্স সিটিতে তোমার ইনিশিয়াল বর্তমানে গ্রস স্যালারি হবে 37,845 টাকা। বয়স সীমা কত এর? বয়স সীমা জেনারেলি থাকে 18 থেকে 30, তবে কোভিডের জন্য এবছর রিল্যাক্সেশন দিয়েছে এজে 3 বছরের। অর্থাৎ যাদের বয়স 18 থেকে 33-এর মধ্যে, জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের কথা বলছি, তারা এবছর এই পোস্টটির জন্য অ্যাপ্লাই করতে পারো। ভ্যাকেন্সি কতগুলো আছে এবছর এই পোস্টটির? এনটিপিসির যতগুলো পোস্ট আছে তার মধ্যে সবথেকে কম ভ্যাকেন্সি আছে এই পোস্টটির এবছর, যার মধ্যে এর টোটাল ভ্যাকেন্সির যদি আমি কথা বলি, টোটাল ভ্যাকেন্সি আছে 72খানা। এবং সবথেকে বেশি 72খানা ভ্যাকেন্সির মধ্যে সবথেকে বেশি ভ্যাকেন্সি আছে শুধুমাত্র কলকাতাতে। কলকাতাতেই কিন্তু এবছর 15খানা মতন ভ্যাকেন্সি আছে এই পোস্টটির জন্য। এখন এই পোস্টটির কাজ কি, এই পোস্টটাতে সিলেকশন নেব কি করে, এই জিনিসগুলো যদি একটু তোমাদের সাথে আলোচনা করি, তাহলে দেখো, সিলেকশন প্রসেসের কথা আমি আগেই বলি যে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হও, তোমাকে এনটিপিসিতে অ্যাপ্লাই করতে হবে এবং এনটিপিসিতে অ্যাপ্লাই করার পর তোমাকে সিবিটি 1-এ পার্টিসিপেট করতে হবে। এনটিপিসি সিবিটি 1, কম্পিউটার বেসড টেস্ট 1। সেখানে 100খানা প্রশ্ন আসবে, যার মধ্যে জিকে থাকবে 40টা, ম্যাথ 30টা এবং জিআই অর্থাৎ রিজনিং 30টা। এর জন্য তুমি সময় পাবে 90 মিনিট। সিবিটি 1-এ অ্যাপ্লাই করার পর বা সিবিটি 1-এ তোমার অ্যাপিয়ার করার পর যদি তুমি সিবিটি 1-এ পাস করতে পারো, দেন তোমাকে সিবিটি 2-তে বসতে হবে। এ প্রসঙ্গে বলে রাখি, এই যে সিবিটি 1 প্রথম যে টেস্টটা, যার অর্থ হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, সেটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার। এর মার্কস ফাইনাল সিলেকশনের ক্ষেত্রে অ্যাড হবে না। অ্যাড হবে কোনটা? অ্যাড হবে এই যে যেটাকে দেখতে পাচ্ছ সিবিটি 2, এটা অ্যাড হবে। তো সিবিটি 2-তে তোমার কি কি প্রশ্ন থাকবে? সিবিটি 1-এর মতনই, শুধু একটু প্রশ্নের সংখ্যাটা বেশি। এখানে 120টা প্রশ্ন থাকবে, যার মধ্যে জিকে 50টা, ম্যাথ 35টা, জিআই 35টা এবং এখানেও কিন্তু তোমরা সময় পাবে 90 মিনিট। অর্থাৎ বুঝতেই পারছো সিবিটি 1 সিবিটি 2-তে সমান সময় দেওয়া হয়, কিন্তু প্রশ্নের সংখ্যাটা একটু সিবিটি 2-তে বেশি হয়। কোনো রকম টাইপিং টেস্ট থাকবে না, কোনো রকম টাইপিং টেস্টের ঝামেলা নেই, কোনো রকম সাইকো টেস্টের ঝামেলাও এই পোস্টের ক্ষেত্রে নেই। যখন তোমরা সিবিটি 2 কোয়ালিফাই করে ফেলবে, সিবিটি 2ও কোয়ালিফাই করার পর তোমাদের ফাইনাল আর যে দুটো স্টেপ বাকি থাকবে সেগুলো কি কি? সেগুলো হলো 1 ডকুমেন্ট ভেরিফিকেশন এবং 2 হলো মেডিকেল। মেডিকেলের কথা যদি বলি, এনটিপিসির এই পোস্টটির জন্য A3 ক্যাটাগরির মেডিকেল লাগে। এখন যাদের জানা নেই যে A3 ক্যাটাগরির মেডিকেলটা কি, আমি বলে রাখি, A3 মেডিকেল মানে কিন্তু যথেষ্ট ফিজিক্যালি ফিট তোমাকে হতে হবে এবং তোমার ভিশন যথেষ্ট ঠিকঠাক হতে হবে। কীরকম ভিশন হতে হবে? তোমার আই ভিশন, ডিস্টেন্ট ভিশনের যদি কথা বলি, 6/9 6/9 হতে হবে দু চোখে। ওকে, এবং সেটা চশমা পরেও হতে পারে, চশমা ছাড়াও হতে পারে। এটা হচ্ছে ডিস্টেন্ট ভিশনের কথা বললাম। এছাড়া নর্মাল ফিজিক্যাল ফিটনেস তো থাকতেই হবে, মানে হাঁটতে চলতে বলতে এগুলোতে যাতে তোমার কোনো অসুবিধা না হয়। আর নেয়ার ভিশনের যদি আমি কথা বলি, নেয়ার ভিশন হচ্ছে তোমার 0.6 হতে হবে দুই চোখেই। অর্থাৎ খুব ছোট ছোট লেখা বা কাছে বই রেখে তুমি যাতে পড়তে পারো। ঠিক আছে? তো দূরের ভিশনটাও চেক করা হয়। রেলের বা যে কোনো অপটিক্যাল, তোমরা যদি চোখের ডাক্তারের কাছে যাও, দেখবে তাদের কাছে এই ভিশন টেস্ট করার উপায় আছে। দেয়ালে তারা অনেকগুলো লেখা লিখে রাখে, সেই লেখাগুলো পড়ে পড়ে বলতে হয় এবং সেইভাবেই তারা টেস্টগুলো করে নেয়। তো এই টেস্টগুলো তোমাদের কোয়ালিফাই করতে হবে। তোমার 6/9 6/9 হতে হবে, চশমা পরে অথবা চশমা ছাড়া। আর তোমার নেয়ার ভিশন এটা হতে হবে। কালার ব্লাইন্ডনেস কিন্তু এক্ষেত্রে চলবে না, এটা ভালো করে মাথায় রেখো। যদি কালার ব্লাইন্ডনেস কারোর থাকে, সে কিন্তু এই পোস্টটির জন্য এলিজিবল হবে না। এবং দ্বিতীয় কথা, চশমা যাদের রয়েছে, চশমার পাওয়ার যদি 2 ডায়োপ্টারের বেশি হয়, সেটা প্লাসে হোক অথবা মাইনাসে হোক, যদি চশমার পাওয়ার 2 এর বেশি হয়, তাহলেও কিন্তু তোমরা এই A3 ক্যাটাগরির মধ্যে পড়ছো না, তোমরা এই পোস্টটির জন্য এলিজিবল হবে না।
এছাড়া বাকিরা এই পোস্টটির জন্য এলিজিবল, অ্যাপ্লাই করো এবং যদি অ্যাপ্লাই করার পর তোমরা এই পরীক্ষায় পার্টিসিপেট করে তোমরা সিলেকশন নিতে পারো, তাহলে তোমাদের পোস্টিংগুলো কোথায় হবে সেটাও দেখে নেওয়া যাক। পোস্টিং বিভিন্ন জায়গায় দেয়। পোস্টিংগুলোর মধ্যে আমি যদি বলি, শুরুতে তোমার কোচ ইয়ার্ডে হতে পারে, ডক ইয়ার্ডে হতে পারে, গুডস ইয়ার্ডে হতে পারে, স্টেশন লবি অথবা কন্ট্রোল টাওয়ারে হতে পারে, কন্ট্রোল অফিসেও হতে পারে অথবা হেডকোয়ার্টারেও হতে পারে। এখন এই ইয়ার্ড কি? ইয়ার্ড হচ্ছে বলতে পারো কারশেড টাইপের একটা বড় জায়গা, যেখানে তোমার অনেকগুলো ট্রেন বা ট্রেনের বগি, যেগুলো ধরো সেই মুহূর্তে চলাচল করছে না, সেগুলোকে তো রাখতে হবে কোথাও না, তো সেগুলোকে যেখানে রাখা হয় সেগুলো হচ্ছে ইয়ার্ড। যেখানে নর্মাল প্যাসেঞ্জার ট্রেনের কোচগুলোকে রাখা হয় সেগুলো হচ্ছে কোচ ইয়ার্ড, যেখানে মালগাড়ির কোচগুলোকে রাখা হয় সেটা হলো গুডস ইয়ার্ড। ওকে, তো এই ইয়ার্ডের দায়িত্বে যিনি মেনলি থাকেন তিনি হচ্ছেন কিন্তু এই ট্রেনস ক্লার্ক। আমি জব প্রোফাইল ডেসক্রিপশন করার সময় তোমাদেরকে আরও ডিটেলসে বলবো, তার আগে একটু এগুলো দেখে নাও। এছাড়া স্টেশনেও তাদের পোস্টিং দিতে পারে, কন্ট্রোল অফিসেও পোস্টিং, হেডকোয়ার্টারেও পোস্টিং। কোন জায়গায় তাদের কি কি কাজ যদি থাকে আমি বলি এক এক করে। সবার প্রথমে কোচ ইয়ার্ড অথবা গুডস ইয়ার্ডের কথা বলি, যেখানে তোমার এই প্যাসেঞ্জার ট্রেন অথবা গুডস ট্রেনের কোচগুলোকে রাখা হয়। তার দায়িত্ব কি করে? তার দায়িত্ব হচ্ছে এখানে টু কালেক্ট দ্য স্টক রিপোর্ট অ্যান্ড সাবমিট ইট টু দ্য স্টেশন মাস্টার অ্যান্ড হেডকোয়ার্টার। কিসের স্টকের রিপোর্ট নেবে উনি? ওই ইয়ার্ডে কতগুলো কোচ রয়েছে, কতগুলো ওয়াগন অর্থাৎ গাড়ির ডিব্বা বা বগি রয়েছে, হ্যাঁ, কতগুলো তোমার ইঞ্জিন রয়েছে, সেই সমস্ত, বা একটা চলতি ফিরতি ট্রেনই যদি দাঁড়িয়ে থাকে সেই ট্রেন কতগুলো রয়েছে, সেই সমস্ত কিছুর হিসাবগুলো উনি নেবেন এবং সেটা একটা রিপোর্ট বানিয়ে স্টেশন মাস্টারকে অথবা হেডকোয়ার্টারে সাবমিট করবেন। ঠিক আছে, এটা হচ্ছে তার প্রথম কাজ। এছাড়া তারপর তিনি কি করবেন? এই ডেটাটাকে রেলের যে নিজস্ব পোর্টাল রয়েছে, আরএমএস পোর্টাল বলে সেটাকে, সেই পোর্টালে আপলোড করবেন, যাতে অন্য অন্য জায়গার রেলওয়ে কর্মচারীরা সেই ডেটাটাকে দেখতে পারে এবং সেই ডেটাটাকে ব্যবহার করতে পারে। তো এই যে একটা ট্রেন যখন যাচ্ছে, কোন জায়গায় কতগুলো কোচ যাচ্ছে, কতগুলো কোচ আসছে, তার হিসাব রক্ষকের মেন কাজটাই হচ্ছে আমাদের এই কোচ এই তোমার ট্রেন ক্লার্কের। আচ্ছা, যদি স্টেশন লবি বা কন্ট্রোল টাওয়ারে পোস্টিং দিয়ে দেয় তখন এনাদের কাজ কি হয়? তখন এনাদের কাজ হয় মেনলি এই যে ট্রেনগুলো স্টেশনে আসছে বা যাচ্ছে, কতগুলো ট্রেন আসছে, কতগুলো ট্রেন যাচ্ছে, তার টাইমিংগুলোর হিসাব রাখা, বা কোন টাইমে আসছে সেই টাইমগুলোর হিসাব রাখা এবং ডে টু ডে ওয়ার্কে স্টেশন মাস্টারকে হেল্প করা। তারপর যদি তার পোস্টিং কন্ট্রোল অফিসে দিয়ে দেয় তখন কাজ হবে কন্ট্রোলারকে হেল্প করা। কন্ট্রোলারকে হেল্প করা বলতে এই যে তোমরা যে জিনিসটা দেখলে যে তিনি স্টক রিপোর্ট বানাচ্ছেন, তিনি স্টেশন মাস্টারকে ট্রেনের টাইমিং দেখার ক্ষেত্রে হেল্প করছেন, এই কাজগুলোই যখন তিনি একটু বড় অফিসে করা হয় তখন সেটা হচ্ছে কন্ট্রোল অফিস বলে, বা কন্ট্রোল অফিসে তিনি এই কাজটা একটু বৃহত্তর আকারে করতে থাকেন। ঠিক আছে, আর এর ছাড়া হেডকোয়ার্টারেও তার পোস্টিং দিতে পারে। হেডকোয়ার্টারেও সেক্ষেত্রে একই ব্যাপার, যে বিভিন্ন জায়গা থেকে এই যে আরএমএস পোর্টালে ডেটাগুলো আসছে সেই ডেটাগুলোকে কম্পাইলেশন করা এবং তোমার ট্রাফিক ইন্সপেক্টরকে ডে টু ডে কাজে সহযোগিতা করা। তো এগুলোই মেনলি তোমার একজন ট্রেন ক্লার্কের ভূমিকা থাকে, দায়িত্ব থাকে। ট্রেন ক্লার্কের এই কাজগুলোই করতে হয়। এছাড়া আমি যদি ট্রেন ক্লার্কের প্রমোশনের কথা বলি, প্রমোশন খুবই ভালো ট্রেন ক্লার্কের ক্ষেত্রে। তোমরা এন্ট্রি লেভেলেই ট্রেন ক্লার্কে যখন ঢুকছো, তোমাদের পোস্টের নাম হচ্ছে টিএনসি বা ট্রেন ক্লার্ক বা জুনিয়র ট্রেন ক্লার্কও বলে। এটা লেভেল 2 পোস্ট এবং গ্রুপ সি পোস্ট। কিন্তু ভালো ব্যাপার হচ্ছে যেটা, মাত্র 2 থেকে 3 বছরের মধ্যে তোমরা ফার্স্ট প্রমোশন পেয়ে 2400 গ্রেড পেতে চলে আসবে। কতদিন সময় লাগবে? 2 থেকে 3 বছর। 2 থেকে 3 বছর পরীক্ষার মাধ্যমে অবশ্যই তোমাকে ট্রেন ক্লার্কে চলে আসতে হবে এবং সেখানে তুমি সিনিয়র এই লেভেল 4 এ চলে আসবে। লেভেল 4 এ গ্রুপ সি পোস্ট এটা। এরপর এখান থেকে তুমি চলে আসতে পারছো চিফ ট্রেন ক্লার্কে। এখানে আসতেও তোমার ওই 3 থেকে 4 বছর মতন সময় লাগবে। 3 থেকে 4 বছর আসলে এখানে তুমি লেভেল 6 এ চলে আসতে পারছো ডাইরেক্ট লেভেল 4 থেকে। এটাও গ্রুপ সির পোস্ট। বেশ কয়েক বছর এই পোস্টে থাকার পর তোমার পোস্টের ডেজিগনেশন চেঞ্জ হবে না, কিন্তু পে লেভেলটা চেঞ্জ হয়ে লেভেল 7 হয়ে যাবে। এরপর যদি তুমি এই পোস্ট থেকে আরও উপরের দিকে প্রমোশন পেতে চাও তখন কিন্তু তোমাকে রেলের বিভিন্ন পরীক্ষাগুলোতে অ্যাপিয়ার করতে হবে এবং সেই পরীক্ষাগুলোতে অ্যাপিয়ার করে যদি তোমাদের পোস্টিং অ্যাটলিস্ট এই লেভেল 6 এ 5 বছরের কাছাকাছি সার্ভিস হয়ে যায়, তখন তোমরা পরীক্ষা দিয়ে কিন্তু ডাইরেক্ট অ্যাসিস্ট্যান্ট অপারেটিং ম্যানেজারও হতে পারো। এটি লেভেল 8 এর অফিসার লেভেলের পোস্ট, কিন্তু এটি গ্রুপ বি পোস্ট এবং এখান থেকে প্রমোশন পেয়ে তোমরা ডিভিশনাল অপারেটিং ম্যানেজার, যেটি একটি লেভেল 9 এর গ্রুপ এ পোস্ট, সেই পোস্টেও কিন্তু যেতে পারো।
তো বুঝতেই পারছো প্রমোশন হায়ারার্কি এই পোস্টটির ক্ষেত্রে যথেষ্ট বেশি এবং খুব অল্প সময়ের মধ্যে তোমরা ভালো পোস্টে চলে যাবে। এবং দেখো এই এনটিপিসিতে নরমালি রিক্রুট হয় লেভেল 5 এবং লেভেল 6 এর গ্র্যাজুয়েট লেভেলের যেটা সেটার কথা বলছি। কিন্তু যারা এই লেভেল 2 তে ঢুকবে তারাও কিন্তু এই 4 থেকে 5 থেকে 7 বছরের মধ্যে তোমার এই 4200 গ্রেড পেতে পৌঁছে যাবে মাত্র 5 থেকে 7 বছরের মধ্যে। তো এটা এই পোস্টের একটা খুব ভালো দিক। প্রমোশন প্রসপেক্টাস বলতে গেলে খুবই ভালো। কিন্তু পোস্টটির ভ্যাকেন্সি যেহেতু প্রত্যেক বছর খুব কম আসে, সেই কারণে কাট অফটা একটু হাই যায়। এই যে বললাম এবছরই এর ভ্যাকেন্সি খুব কম, মাত্র 72 খানা ভ্যাকেন্সি রয়েছে, তাই না? আচ্ছা, এদের এই পোস্টের জব প্রোফাইল আমরা দেখলাম, আমরা প্রমোশন দেখলাম, পোস্টিং দেখলাম। সুবিধা অসুবিধাগুলোকে যদি একটু ব্রিফে তোমাদেরকে বলে দিই। সবার প্রথম বলতে হয় যেটা সেটা হচ্ছে যে এটা কিন্তু ইউনিফর্ম পোস্ট। তোমরা ইউনিফর্ম পাবে। লোকো পাইলটরা যেরকম ইউনিফর্ম পায় তোমরা সেই ইউনিফর্ম পাবে। তো একটা ইউনিফর্মের ব্যাপার রয়েছে, একটা ইউনিফর্মের একটা তোমার কি বলবো একটা পজিটিভ ব্যাপার রয়েছে, সেই ব্যাপারটা রয়েছে ইউনিফর্মের। আচ্ছা, কাজ খুব একটা হেক্টিক নয়, ক্লারিক্যাল কাজ মেনলি। তোমার ফিক্সড ডিউটি শিডিউল থাকবে। তবে বলে রাখি এই ডিউটিটা কিন্তু শিফটিং ডিউটি হবে, যেটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো। শিফটিং ডিউটি অর্থাৎ তুমি সপ্তাহে ছুটি পাবে ১ দিন, ৬ দিন ডিউটি থাকবে। ৬ দিনের মধ্যে ২ দিন সকালে, ২ দিন দুপুরে, ২ দিন রাত্রে এরকম করে তোমার ডিউটি শিফটিং থাকবে। তোমার সাথে, সাথে অন্যান্য ট্রেন ক্লার্করাও থাকবে। যেদিন তোমার যে শিফটে ডিউটি থাকবে তাদের ডিউটি অন্য শিফটে থাকবে। এরকমভাবে ৬ দিন তোমার ডিউটি থাকবে এবং ১ দিন তুমি উইকলি ছুটি পাবে, উইকলি 1 ডে অফ। সেটা ম্যান্ডেটরি নয় যে রবিবার হবে, সেটা সপ্তাহের মধ্যে যেকোনো দিন হতে পারে। বাট ১ দিন ছুটি পাবে এটুকু কনফার্ম। তো একটা ফিক্সড ডিউটি শিডিউল থাকে তাদের। আর প্রমোশন প্রসপেক্টাসও যথেষ্ট ভালো এই পোস্টটার। অসুবিধার মধ্যে ওই যে একটাই বললাম শিফটিং ডিউটি, এছাড়া সেরকম কোনো বিশেষ অর্থে অসুবিধা এই পোস্টের ক্ষেত্রে নেই। খুব হেক্টিকও না কাজ। বাকি সবকিছুই ভালো। তো আশা করছি তোমরা এই পোস্টটি সম্পর্কে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো রকম ডাউট বা সাজেশন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবে। আমি ডেফিনিটলি সেগুলোকে অ্যাপ্রিশিয়েট করার চেষ্টা করব। এছাড়া এনটিপিসি রিলেটেড বা আদার্স যে সমস্ত পরীক্ষাগুলো সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের হয়ে থাকে সেই সমস্ত পরীক্ষাগুলোর বিষয়ে ইনফরমেশন পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত থাকতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।